তবে আনন্দপুরের বিধ্বংসী আগুন, সেই আগুনে 3 জনের দেহ উদ্ধার হলো। 6 জন ভিতরে আটকে ছিলেন, তাদের মধ্যে থেকে 3 জনের দেহ উদ্ধার। কি অবস্থা সেখানকার, আগুন কতটা নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা, জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে সেখান থেকে সুদীপ্ত, কি অবস্থা? সুদীপ্ত, শোনা যাচ্ছে আমার কথা? এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 6 জন ভিতরে আটকে ছিলেন, 6 জন শ্রমিক, এবং সেই 6 জনের মধ্যে থেকে 3 জনের দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। দমকলের 12টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, বাইরে উৎকণ্ঠায় রয়েছে পরিবার। তার কারণ, নাইট ডিউটিতে যারা ছিলেন ভিতরে, তারা ভিতর থেকে ফোন করেছেন, ফোন করে বাঁচার আর্তি জানাচ্ছেন। পরিবার সবাই চলে এসেছেন সামনে, কিন্তু ভিতরে ঢোকার উপায় নেই। আবার ফোন করছেন যখন বাড়ির লোক, তখন দেখা যাচ্ছে ভিতরে ফোন কেউ তুলছেন না। এদিকে গোডাউনের ছাউনি, দেওয়ালে ফাটল ধরেছে এবং দাউ দাউ করে জ্বলছে গোডাউন। যারা এখানে আটকে পড়েছেন বলছে আপনার কি পাওয়া যাচ্ছে না, উনি আমার জামাই হয়। তারা কি দমকল কর্মীরা কিছু বললো, জানালো? না, কিছু জানাচ্ছে না, এখন মধ্যে কিছু জানায়নি, ওই জন্য আমরা সব দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এখানে থাকতে পারে। আর কি করে বলবো বলুন? ফোনে ঠিক কি বলেছিল? ফোনে বলেছিল আমাকে বাঁচান, এই ফোনটা আমরা শুনেছি। দাউ দাউ করে ভিতরে জ্বলছে আগুন, আর বাইরে থেকে পরিবারটা তারা অপেক্ষা করে রয়েছেন ভিতর থেকে কোনো খবর যদি পাওয়া যায়। এরই মাঝে 3 জনের দেহ উদ্ধার হলো ভিতর থেকে। বাকিদের কি অবস্থা, তাদের কিভাবে উদ্ধার করা হচ্ছে? আগুনের উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়েছে? আগুন নেভানোর কি ব্যবস্থা রয়েছে? গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মীরা রয়েছেন, প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছেন। এখনো পর্যন্ত 12টি ইঞ্জিন, দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। ভিতরে যারা আটকে ছিলেন তাদের ফোন করা হচ্ছে, কিন্তু ফোন বেজে যাচ্ছে, কেউ ফোন তুলছেন না। সরু গলি, এবং এই সরু গলিতে গোডাউন, দাহ্য মজুদ ছিল এখানে, যার জন্যই এভাবে আগুন। আনন্দপুরের এই গোডাউনের বাইরে প্রচুর মানুষের সঙ্গে অপেক্ষা করে রয়েছেন ওই পরিবারের মানুষগুলো যারা নাইট ডিউটিতে ছিলেন কাল রাতে। দিকে দাদার খোঁজে ভাই এসেছেন, অপেক্ষা করে রয়েছেন বাইরে। 3 জনের দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত। কজন ভিতরে আটকে এখনো পর্যন্ত? সুদীপ্ত, কি অবস্থা ওখানে? দেখো, প্রায় 9 ঘন্টা পেরিয়ে গিয়েছে বলা চলে, এবং আনন্দপুরের নাজিরাবাদের যে গোডাউনে আগুন লাগে সেই আগুন এখন কিন্তু নিয়ন্ত্রণে। কিন্তু যে 6 জনের কথা বলা হচ্ছিল, যে 6 জন নিখোঁজ অবস্থায় রয়েছে, দমকল আধিকারিক যেমনটা জানাচ্ছিলেন, ঠিক সেরকমই কিন্তু পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে 3 জনের দেহ কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে শুধুমাত্র 6 জন নয়, বেশ কিছু পরিবার তারা কিন্তু আসছেন, এবং একজন কথা বললেন, যিনি বলছেন যে তার দাদার খোঁজে তিনি এসেছেন, তার দাদারও কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। যেটা মূলত এই একদিকে যখন গোডাউন দেখা যাচ্ছে, এবং ঠিক আমার পাশেই যে ডেকোরেটরের যে জায়গাটা, সেখানেও কিন্তু প্রচুর যারা কর্মী তারা কিন্তু এখানে থাকেন, এবং সেখানেও কিন্তু কাজ চলে। এবং যেটা দেখা যাচ্ছিল যে এই গোডাউনের পরে আরও বেশ কিছু গোডাউন রয়েছে, এবং মূলত 2টি গোডাউনেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে, এবং এই 2টি গোডাউন মিলিয়ে 6 জনের যে নিখোঁজ হওয়ার কথা কিন্তু দমকল আধিকারিক জানিয়েছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে পুলিশের পক্ষ থেকে যেমনটা আনঅফিসিয়ালি বলা হচ্ছে, যে অর্থাৎ পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে 3 জনের দেহ উদ্ধার হয়েছে, 3 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও 3 জনের দেহ উদ্ধার হয়নি, কিন্তু যেটা মনে করা হচ্ছে যে শুধুমাত্র 6 জন নয়, আরও বেশ কিছু দেহ কিন্তু থাকতে পারে, বা আরও বেশ কিছু জন নিখোঁজ অবস্থায় রয়েছে, এমনটাই কিন্তু অনুমান করা যেতে পারে। এমনটাই অনুমান করছে যারা বেশ কিছু বাড়ির লোক, তারাও কিন্তু আসছে। বাইরে টেনশনে রয়েছেন, উৎকণ্ঠা রয়েছেন, ভয়ে রয়েছেন পরিবারের লোকজন। যে 3 জনের দেহ উদ্ধার হলো তাদের পরিচয় জানা যাচ্ছে।
দেখো এখনো পর্যন্ত যে তিনজনের দেহ উদ্ধার হয়েছে তাদের পরিচয় জানা যায়নি। প্রথমত যে তিনজনের কথা প্রথমত আমরা জানতে পারি তাদের মধ্যে পঙ্কজ, বাসুদেব এবং রাবিস বলে তিনজনের কথা জানা গিয়েছিল, এবং পরবর্তী যে তিনজনের কথা জানা গেল দমকল আধিকারিক যেমনটা বললেন তাদের কিন্তু পরিচয় জানা সম্ভব হয়নি। যেটা দেখা গেল যে পঙ্কজ হালদারের যিনি শ্বশুরমশাই তাকেও এখানে বাইরে ঘোরাঘুরি করতে একেবারে বিভ্রান্ত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেল, এবং তিনি যে এখনও দেহ পাননি তা একেবারে পরিষ্কার। তবে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ পুলিশ যেমনটা জানা যাচ্ছে যে 3টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে তাদের এখনো কিন্তু পুরোপুরি খোঁজ মেলেনি। অথচ 3টি দেহ উদ্ধার হয়েছে কিন্তু তাদের বাকিদের কোনো খোঁজ মেলেনি। ভিতরে এখনো পর্যন্ত কতজন থাকতে পারেন বলে আশঙ্কা করছেন দমকল কর্মীরা? সুদীপ্ত, দেখো দমকল কর্মীদের পক্ষ থেকে বা দমকল আধিকারিকের পক্ষ থেকে প্রথমত 6 জনের নিখোঁজ হওয়ার কথাই বা 6 জন আটকে পড়ার কথাই বলা হয়েছিল। তবে যেটা দেখা যাচ্ছে যে আরও বেশ কিছু পরিবার তারা আসছেন, যেমন কিছুক্ষণ আগে আমরা যখন কথা বললাম তার দাদার খোঁজে তিনি এসেছিলেন। মূলত আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ডেকোরেটরের যে জায়গাটা সেখানেও কিন্তু তার দাদা কাজ করতেন এবং তিনিও এখানে রাতে ছিলেন, এবং তারও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ভাই একেবারে এসে তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক এইরকমই আরও কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি, এবং তিনি বলছিলেন যে তারও একজন রিলেটিভ তিনি এখানে কাজ করেন এবং তিনি এখানে এসেছিলেন, তারও খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মনে করা হচ্ছে শুধুমাত্র 6 জন নয়, আরও বেশ কিছু জন এখানে আটকে থাকতে পারে, তারাও এখন নিখোঁজ রয়েছেন এমনটাই অনুমান করা যাচ্ছে। সঙ্গে থাকো হয়তো এখনো বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 3 জনের দেহ উদ্ধার হলো। আর কি আপডেট পাচ্ছে আমার সঙ্গে অপর সহকর্মী সুস্মিতা রয়েছেন স্পট থেকে সরাসরি। সুস্মিতা, দেখো ইতিমধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও 3 জনের দেহ উদ্ধার হয়েছে, কিন্তু আমার পেছনের যে অংশটি দেখতে পাচ্ছ যে কারখানায় আগুন লেগেছে সেই কারখানার পেছনের অংশ এটি, এবং সেখানকার যে শেড, টিনের শেড, সেটি এই মুহূর্তে ভেঙে পড়েছে এবং তার ভিতরে কোনো কেউ আটকে থাকতে পারে বলেই পুলিশের অনুমান, দমকল আধিকারিকদের অনুমান। ইতিমধ্যেই দমকল আধিকারিকেরা বলছেন কুলিং প্রসেস চলছে, পিছনের দিকে দমকলের 2টি ইঞ্জিন তারা কুলিং প্রসেসের কাজ চালাচ্ছে, কিন্তু এই যে টিনের শেড ভেঙে পড়েছে সেই টিনের শেড কলকাতা পুরসভার আধিকারিকদের সহায়তায় যারা দমকল আধিকারিক রয়েছেন তাদের তরফ থেকে তুলে নিচে কেউ আটকে রয়েছেন কিনা, আটকে থাকতে পারেন বলে তারা সম্ভাবনা করছেন, তারা এই আশঙ্কাই করছেন, এবং সেই টিনের শেড সরিয়ে সেই ভিতর থেকে খোঁজার চেষ্টা করছেন ভিতরে কোনো কর্মচারী কিংবা ভিতরে কোনো এই গোডাউনের শ্রমিক তারা আটকে রয়েছে কিনা। এবং ইতিমধ্যে ছবিটা দেখতে পাচ্ছ কুলিং প্রসেস যেমন চলছে ঠিক তেমনই আগুনের কালো ধোঁয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, ভিতর থেকে যে ভস্মীভূত আগুনের কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, যদিও দমকল আধিকারিকেরা বলছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কিন্তু ইতিমধ্যে ইতিউতি যে সমস্ত জিনিসপত্র বা যে দাহ্য বস্তুগুলি ছিল সেই দাহ্য বস্তু এখনো পর্যন্ত ছড়িয়ে রয়েছে, এবং ডেকোরেটিংয়ের যে গোডাউন সেই গোডাউনের পেছনের যে গোডাউন সেই গোডাউনের একাংশ পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে, এবং সেই গোডাউনের ভেঙে পড়া যে টিনের শেড সেই টিনের শেডের তলায় কেউ এখনো পর্যন্ত আটকে থাকতে পারেন বলেই পুলিশ আধিকারিকেরা আশঙ্কা করছেন, এবং সেই টিনের শেড ছড়িয়ে তারা এই মুহূর্তে কেউ আটকে রয়েছেন কিনা সেটি খোঁজার চেষ্টা করছেন। তার পাশাপাশি অবশ্যই কুলিং প্রসেস চলছে, এবং ইতিমধ্যেই দমকল আধিকারিকেরা তারা কলকাতা পুরসভার আধিকারিকদের সহায়তায় সেই টিনের শেড ছড়িয়ে সেটিকে ভিতরের যে কুলিং প্রসেস বা ভিতরের যে আগুনের লেলিহান শিখা সেই শিখা যেমন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তার পাশাপাশি ভিতরে কেউ আটকে রয়েছে কিনা সেটিও খোঁজার চেষ্টা করছে। এবং প্রথম থেকেই পুলিশ আধিকারিকদের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে 6 জন ভিতরে আটকে থাকার সম্ভাবনা রয়েছে, এবং পুলিশ সূত্রে যেমনটা খবর ইতিমধ্যে 3 জনের দেহ উদ্ধার করা গিয়েছে। বাকি 3 জন যাদের খোঁজে ইতিমধ্যেই এই যে গোডাউন যে কারখানায় আগুন লেগেছে তার সামনে তার আত্মীয় পরিজনরা ইতিমধ্যে হাহাকার করছেন, খোঁজ করছেন, কারো ফোন সুইচ অফ, কারো ফোন বেড়ে যাচ্ছে, ফোন তোলার লোক নেই, তাদের অবস্থা কোথায়, তাদের অবস্থান কোথায়, তাদের ফোন নাম্বার, পারিবারিক ঠিকানা, তাদের পুরোটাই তাদের যে ডিটেলস বা অ্যাড্রেস থেকে আরম্ভ করে তাদের পরিচয় পুরোটাই পুলিশ আধিকারিকদের তরফ থেকে আনন্দপুর থানার তরফ থেকে সংগ্রহ করা হয়েছে, তাদের খোঁজ চালানো হচ্ছে। তার পাশাপাশি এই যে ভস্মীভূত গোডাউন সেই গোডাউনের ভিতরে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু খোঁজ চালাচ্ছে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি দমকল আধিকারিকেরা। একটু বোঝার চেষ্টা করবো যেখান থেকে এই দেহ উদ্ধার হয়েছে ঠিক কোথা থেকে দেহ উদ্ধার হয়েছে 3 জনের? দেখো গোডাউনটার পেছনের অংশটা একবার দেখানোর চেষ্টা করব, যদিও ভিতরে এই মুহূর্তে দমকল আধিকারিকেরা কাজ করছেন, ফলত ভিতরে ঢোকার কোনো অনুমতি এই মুহূর্তে সংবাদ মাধ্যমে নেই। তবে
দমকল আধিকারিকেরা যে রাস্তাটা দিয়ে ঢুকছেন সেই রাস্তাটার ভিতরে মূলত আগুন লেগেছে এবং যে টিনের শেড এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি, টিনের শেড আগুনের ভারে যে টিনের শেড ভেঙে পড়েছে সেই টিনের শেডের তলা থেকেই মূলত দেহ উদ্ধার হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। এবং এই টিনের শেড সরিয়েই মূলত পুলিশ আধিকারিকেরা তারা আরও যে দেহ থাকতে পারে বলে সম্ভাবনা করছে সেই দেহ খোঁজার চেষ্টা চালাচ্ছে। তবে যেখান থেকে মূলত আগুনের উৎপত্তিস্থল বা ধোঁয়ার লেলিহান শিখা বা ধোঁয়া যেখান থেকে এখনো পর্যন্ত বেরোচ্ছে কালো ধোঁয়া, সেই জায়গার নিচ থেকেই মূলত দেহ উদ্ধার হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। এবং এই টিনের শেড, যে টিনের শেড ভেঙে পড়েছে এবং যে টিনের শেডের একাংশ ইতিমধ্যেই কলকাতা পুরসভার আধিকারিকদের সহায়তায় দমকল আধিকারিকেরা সরানো সম্ভব হয়েছে, সেই টিনের শেডের বাকি অংশ সরিয়ে সেখানে আর কেউ আটকে রয়েছে কিনা, যে তিনজন এখনো পর্যন্ত নিখোঁজ বলে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, সেই তিনজনের খোঁজ চালানো হচ্ছে। সুতরাং একটা পুরো গোডাউন, সেই গোডাউনের পেছনের অংশ ইতিমধ্যেই ভেঙে পড়েছে, সেই ভেঙে পড়া অংশের একাংশ সরিয়ে সেখান থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবং আর এক অংশ সেটিকে এই মুহূর্তে সরানোর চেষ্টা হচ্ছে এবং ভেঙে পড়া টিনের কারশেড সরিয়ে তার ভিতরে আর কেউ আটকে রয়েছে কিনা, যে সম্ভাবনা ইতিমধ্যেই পুলিশের কাছে রয়েছে, সেই সম্ভাবনা যদি সত্যি হয় সেই সম্ভাবনার পেছনেই কিন্তু এই মুহূর্তে পুলিশ সেই টিনের কারশেড সরিয়ে সঙ্গে থাকো। যারা কাজ করছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে তুমি বলছিলে, তাদের বক্তব্য একবার শুনবো। তারা কতটা বেগ পেতে হয়েছে, কি অবস্থা রয়েছে ভিতরে, শুনবো একবার। আমরা এখন ফায়ার ফাইটিং করে সমস্তটা ফায়ার কন্ট্রোল করে ফেলেছি, স্পিডটাও বন্ধ করে দিয়েছি। আমরা এখন যেহেতু দেখতে পাচ্ছেন সিআই সেটটা কোলাপস করে গেছে, ফলে আমাদের রিচ করতে আমাদের কেএমসি থেকে হেল্প নিতে হয়েছে, তারা এসেছে, তাকে করে আমরা ঢুকছি। সুস্মিতা, এলাকাটা ঘিঞ্জি, গলি সরু, এই অবস্থায় এখন দুটো কাজ রয়ে গেছে। এক হচ্ছে দ্রুত মপিংয়ের, আগুন নিয়ন্ত্রণে আলেও ফায়ার অ্যারেস্ট করা গেলেও মপিংয়ের কোনোভাবে কোনো দিক থেকে ছড়িয়ে যেতে না পারে। 2 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা তুমি একটু আগে বলছিলে, যে ওই ছাউনিটা সরিয়ে বা ছাউনি পেরিয়ে গিয়ে দেখতে হবে আর কেউ আটকে রয়েছেন কিনা ভিতরে, বা কী অবস্থা ভিতরের। কারণ হিসেব বলছে আরও 3 থেকে 4 জন হয়তো ভিতরে আটকে থাকতে পারেন। দেখো, মেন যে রাস্তা রুবি থেকে আনন্দপুরে ঢুকে মেন যে রাস্তা, সেই রাস্তা থেকে যেখানে আগুন লেগেছে যে কারখানায়, সেই রাস্তা থেকে গলিপথে এই কারখানার দূরত্ব প্রায় 700 থেকে 800 মিটার। সুতরাং দমকলের গাড়িকে মেন রাস্তায় গাড়ি রেখে সেখান থেকে প্রথম পাইপলাইনের মাধ্যমে এই আগুনের উৎসস্থল বা কারখানা পর্যন্ত আনতেই বেশ খানিকটা সময় লেগে গিয়েছে, কথা স্পষ্ট। তার পাশাপাশি যেভাবে দাহ্য বস্তু এখানে মজুদ ছিল বলে দমকল আধিকারিকেরা মনে করছেন, একদিকে যেমন ডেকোরেটিংয়ের মালপত্র, অন্যদিকে যেমন রান্নার জিনিসপত্র, তেল থেকে আরম্ভ করে গ্যাস সিলিন্ডার 2টি ফাটার শব্দ হয়েছে। গোটা বিষয়টি মিলিয়ে আগুন লাগার বা আগুন ছড়িয়ে পড়ার উপযুক্ত বস্তু যে এই কারখানায় মজুদ ছিল সে কথা স্পষ্ট। তার পাশাপাশি যে কথা তুমি প্রথমেই বললে যে রাস্তা সরু, সেই যে কথাই আবার একবার বলবো, মেন রাস্তা থেকে যে উৎসস্থল আগুনের বা কারখানা স্থল, দুটো দিক থেকে ঢুকতে গেলে, অর্থাৎ কারখানার সামনের দিক, কারখানার পেছনের দিক, মেন রাস্তা থেকে এই 2 উৎসস্থলের বা যেখান থেকে মূলত আগুন নেভানোর কাজ শুরু করা যেতে পারে, সেই দুটো উৎসস্থলের দূরত্বই 700 থেকে 800 মিটার। এই রাস্তা পেরিয়ে দমকল আধিকারিকদের ঢুকতেও বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। তার পাশাপাশি ঘিঞ্জে যেমন, ঠিক তেমনই একবার এই জায়গাটায় যে সমস্ত জিনিসপত্র এখনো পর্যন্ত ডাই করে রাখা রয়েছে, মজুত করে রাখা রয়েছে, যেগুলি থেকেই মূলত এই যে বিভিন্ন প্লাইউডের কাঠ, বিভিন্ন লোহার জিনিসপত্র ইতিমধ্যে আমরা ইতিউতি ছড়িয়ে থাকতে দেখছি, রং, তার পাশাপাশি অবশ্যই দাহ্য বস্তু এবং অবশ্যই গ্যাস সিলিন্ডার। তার কারণ এখানে কারখানার যারা শ্রমিক তারা থাকতো, তারা বসবাস করতো, রান্না বান্না করতো এবং তাদের যে জীবনযাত্রা সম্পূর্ণটাই এই কারখানা ভিত্তিকই ছিল। সুতরাং একদিকে যেমন দমকল আধিকারিকেরা সরু গলির কারণে, সরু রাস্তার কারণে তাদের গাড়ি ঢোকাতে, রাস্তা তৈরি করে গাড়ি ঢোকাতে, রাস্তা খুঁজে পেয়ে গাড়ি ঢোকাতে বেশ কয়েকটা সময় নষ্ট হয়েছে, ঠিক তেমনই এই যে কারখানার কালো শেড বা কারখানার যে টিনের শেড এটি ইতিমধ্যেই ভেঙে পড়েছে, সেই কারখানার শেডের তলাতেও এখনো পর্যন্ত লোহার যে বিম বা লোহার যে ডেকোরেটিংয়ের যে ব্যারিয়ার, ডেকোরেটিংয়ের যে জিনিসপত্র, সেগুলো যেভাবে মজুত করা রয়েছে, সেগুলি পেরিয়ে দমকল আধিকারিকদের ঢুকতেও বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। দমকল আধিকারিকরা বারবার সে কথা বলছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই স্থানীয়
পুলিশ আধিকারিক কিংবা কলকাতা পুরসভার আধিকারিকদের সহায়তা ছাড়া এর ভিতরে এই টিনের শেড কেটে ভিতরে আগুন নেভানোর কাজই শুরু করতে তাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়ার একটা বিরাট প্রবণতা রয়েছে। তার কারণ দাহ্য বস্তু যেমন মজুদ ছিল ঠিক তেমনই টিনের শেড এবং ইতিমধ্যেই কলকারখানার বা কারখানার যে মজুদ যে তেল থেকে আরম্ভ করে বিভিন্ন দ্রব্য, তার পাশাপাশি ডেকোরেটিংয়ের জিনিসপত্র এবং সেখানে সিনথেটিক বিভিন্ন কাপড়ও ছিল, ফলে সেগুলি ছড়িয়ে পড়ার প্রবণতাও বেশি। এবং টিনের শেড হওয়ার কারণে ধোঁয়া যেহেতু সেই জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারেনি, ভিতরে ধোঁয়া অ্যারেস্ট ছিল, ফলে দমকল আধিকারিকদের ভিতরে ঢুকেও সেই আগুন নিয়ন্ত্রণ বা কুলিং প্রসেস শুরু করতেও সময় লেগেছে। সবটা মিলিয়ে আগুন ছড়িয়ে পড়ার যেমন এখানে উপযুক্ত বস্তু ছিল, ঠিক তেমনই যেহেতু এলাকা ঘিঞ্জি, রাস্তা সরু, ফলে আগুনের নেভানোর কাজ শুরু করতেও দমকল আধিকারিকদের যেমন সময় লেগেছে, ঠিক তেমনই এই টিনের শেড সরিয়ে, ভেঙে পড়া টিনের শেড সরিয়ে এই মুহূর্তে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তাদের উদ্ধার কার্য শুরু করা বা তাদের উদ্ধার করাটা এই মুহূর্তে পুলিশ এবং দমকল আধিকারিক সকলের কাছে একটা চ্যালেঞ্জ এবং সেই কাজে ইতিমধ্যে ধন্যবাদ সুস্মিতা, ধন্যবাদ। আপডেট থাকবে আমাদের। এখনো পর্যন্ত 3 জনের দেহ উদ্ধার হয়েছে, ভিতরে 6 জন আটকে থাকতে পারেন এরকম আশঙ্কা করা হচ্ছে। তাহলে বাকি 3 জন কোথায়, কি অবস্থায় রয়েছেন খুঁজে বার করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেবো। হিঙ্গলগঞ্জের একটি খবর রাখবো সামনে। হিঙ্গলগঞ্জের অজগর বিশ্বাস এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠছে। অজগর বিশ্বাসের নাম তালিকায় আছে, নোটিশ আসেনি, কিন্তু তার স্ত্রী, তার ছেলে, তার বৌমা, তাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছে। আর সকল থেকে নাকি তিনি আতঙ্কে ছিলেন। পরিবার কি অভিযোগ করছে জানবো। অনুপম সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অনুপম, দেখো অতনু, এই যে হিঙ্গলগঞ্জের 121 নম্বর বুথের যে অজগর বিশ্বাস আজ সকালে হৃদরোগ হয়ে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন, তার পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে এসআইআর এর নোটিশ আসে এই অজগর বিশ্বাসের পরিবারের 3 জনের নোটিশ আসে, তার স্ত্রী এবং পুত্র এবং পুত্রের বউ, স্ত্রী, এদের 3 জনের নামে নোটিশ আসে এবং সেই নোটিশ আসার পর থেকেই এই অজগর বিশ্বাস রীতিমতো চিন্তিত ছিল। যদিও অজগর বিশ্বাসের নামে কোনো নোটিশ আসেনি, কিন্তু যেহেতু তার পরিবারের 3 জনের নামে নোটিশ এসেছিল সেই নিয়ে তিনি রীতিমতো আতঙ্কিত ছিলেন এবং টেনশন করছিলেন এবং গত কাল থেকে তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েন এবং আজকে ভোরে তার মৃত্যু হয় এবং হৃদরোগ আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এবং এলাকায় মানুষ থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান থেকে শুরু করে বিধায়ক এবং তার পরিবারের সকলেই কিন্তু যেটা দাবি করছে যে যেহেতু এসআইআর এর নোটিশ এসেছিল পরিবারের 3 জনের বিরুদ্ধে, সেই জন্য 3 জনের নোটিশ এসেছিল, সেই কারণে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে অজগর বিশ্বাস এই এসআইআর এর আতঙ্কেই তার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এবং এই নিয়ে রীতিমতো কিন্তু সুর চড়িয়েছে স্থানীয় তৃণমূলের নেতৃত্ব। তারা যেটা বলেছে যে বিজেপির চক্রান্ত করে ইলেকশন কমিশনের দিয়ে যে মৃত্যুর খেলায় নেমেছে সেটা অবিলম্বে বন্ধ করা উচিত। বয়স্ক মানুষ, সাধারণ মানুষকে এসআইআর এর নোটিশ দিয়ে যেভাবে হয়রানি করছে, তারা আতঙ্কিত হয়ে পড়ছে, তাদের মৃত্যু হচ্ছে, এই জিনিস অবিলম্বে বন্ধ করা হোক। আর না হলে এসআইআর এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে সরলীকরণ করা হোক যাতে সাধারণ মানুষের মৃত্যু না ঘটে। আর অন্যদিকে হিঙ্গলগঞ্জের যে বিধায়ক দেবেশ মণ্ডল তিনি এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। ধন্যবাদ। আমাদের বাড়িতে সবাই নোটিশ হয়েছে, আমাকে নোটিশ হয়েছে, আমার মাকে নোটিশ হয়েছে। বুড়ো বয়সে বাবা হচ্ছে চিন্তা ভাবনা করছে, খুব চিন্তা ভাবনা বলছে যে তোরা দূরে সরে যাবি, তোর মা দূরে সরে যাবে, তাই চিন্তা ভাবনায় বাবা হাট ফেল করে মারা গিয়েছে। এই পরিবারের পাশে আছে বা এনাদের সঙ্গে থাকবেন, এই প্রতিশ্রুতিতে আমরা আমাদের নাগরিকত্ব নিশ্চিত করতে পারবো বলে বিশ্বাস। শুধুমাত্র হিঙ্গলগঞ্জ কেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গতকালও খবর এলো এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হওয়ার, কোথাও আত্মহত্যা করার, আবার কোথাও এসআইআর হিয়ারিংয়ে হয়রানির অভিযোগ উঠল। জলপাইগুড়ির ময়নাগুড়ি এখানকার বাসিন্দা নিবাস সরকার। রবিবার তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি সম্প্রতি তার ছেলেকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। এই নিয়ে আতঙ্কের জেরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। এই এসআইআর এর আতঙ্কে আর কি ভুগতেছিল, আর কি ডকুমেন্টস নেই জন্য সকালে এমনি মাথা ঘুরে পড়ে গিয়েছিল। বাবা এইগুলো নিয়েই মাথার মধ্যে প্রেশারটা বেশি নিত আর কি। তোজাম্মেল শেখ মুর্শিদাবাদের নওদার বাসিন্দা, পেশায় দিনমজুর। শনিবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি 28শে জানুয়ারি তোজাম্মেলকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। শনিবার বাজারে মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
পরিবারের দাবি, শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এসআরের প্রথমে ছেলের নাম ঘুরে আসে, তারপরে উনার নাম বাতিল হয়। ওই টেনশনে বাজারে গেছিল, বাজারে গিয়ে অনেকজনের সাথে কথা বলেছিল, এসে আলোচনা বলেছিল যে এরকম নাম ভুলে এসছে, আমরা এই হয়েছে কি করতে হবে, ওরই টেনশনে বাজারে গিয়ে পড়ে যায়। কোচবিহারের শীতলকুচির ছাপিয়া খাতুন বিবি, রবিবার সকালে তিনি মারা যান। পরিবারের দাবি, 29শে জানুয়ারি বৃদ্ধাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন, রবিবার হার্ট অ্যাটাক হয়ে মারা যান। অনেকদিন ধরে আতঙ্কে ছিল যে আমার কোনো আসবে নাকি। দুদিন আগে ওনার এসে গেল এসআইআর এর ফর্মে দেখতেছি যে ওর নাকি নামের ডিসমিস এসছে। দুদিন ধরে টেনশনে খারাপিনে কিছু খাচ্ছে না, বললো যে আমি এত টেনশন করে পাচ্ছি না, আমার কাছে তো কাগজপত্র ঠিক মতো পাচ্ছি না, আমি হার্ট অ্যাটাকেই এরকম হয়ে গেল। মিলন রায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাসিন্দা। শুক্রবার বাড়ির কাছের রেললাইন থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, গত বুধবার তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এই আতঙ্কে আগেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, সেবার বেঁচে যান, কিন্তু আতঙ্কে ছিলেন। পরিবারের দাবি, শুক্রবার রাতে বাড়ির কাছে রেল লাইনে আত্মহত্যা করেন মিলন। আমি হিয়ারিংয়ে গেলে ওইখান থেকে যদি আমাকে টেনে নিয়ে গাড়ি চাপি নিয়ে বাংলাদেশ চলে যায়, তাইলে আমাকে কেউ বাঁচাতে পারবি? ছেলেটা চলে গেল, কাঁচা জীবনটা লাইনের পাতে দিয়ে দিল, কেউ আগুলে রাখতে পারলাম না। বাচ্চার বয়স 25 দিন, তাকে কোলে নিয়েই শুনানির লাইনে মা। রবিবার জলপাইগুড়ি বিডিও অফিসে ও ঠাকমার সঙ্গে ওর বয়সের গন্ডগোল। মেয়ের তো সিজারে বাচ্চা হয়েছে, 25 দিন হলো, এখনো ব্যথা আছে, ওষুধ খাওয়াই নিয়ে এসছি। এখন ব্যথা নিয়ে লাইনে দাঁড়ায়। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লক স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, এই ব্লকের প্রায় 70,000 বাসিন্দাকে এসআইআর শুনানির নোটিশ ধরানো হয়েছে। রবিবার তাদের মধ্যে প্রায় 5,000 জনকে ডাকা হয় শুনানিতে। বিডিও অফিসে এদিন ছিল ভিড়ে ভিড়। বাবার নাম থাকা সত্ত্বেও আমাকে তিনবার এই হয়রানির শিকার হতে হচ্ছে। ইন্টারভিউ বন্ধ করে আসতে হচ্ছে। প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে এরা হয়রানি শিকার করছে, এই হয়রানি শেষ করতে আমরা জানতে চাই। আমার ব্লকে 2,62,000 ভোটার, তার মধ্যে 70 থেকে 72,000 লোককে ডাকা হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে তাদের এই যে সময় নষ্ট করে আসা এবং লাইনে দাঁড়ানো, এবং যার বয়স 90-95 তাকে এখন প্রমাণ করতে হচ্ছে সেই দেশের নাগরিক কিনা, এবং এই নোটিশ আসার পর সবাই একটা টেনশনে। বীরভূমের দুবরাজপুরের বিডিও অফিস, এখানেও এই দিন ভিড়ে ভিড়। শুনানির লাইনে দাঁড়িয়ে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। কষ্টের তো শেষ নেই, এই বয়সে এসে যদি ওনারা এই ভিড় দেখেন, আমার মতো অনেকেই ভিড়ে পড়ে আছে, তো সব কিছু দেখে শুনে মনে হলো যে সিস্টেমের একটু প্রবলেম হয়ে গেছে। নিউজ 18 বাংলা। বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিওকে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। 48 ঘন্টার মধ্যে সাসপেন্ড করতে হবে। কেননা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, অভিযোগ হচ্ছে একেবারে বসিরহাট 2 নম্বরের যিনি বিডিও রয়েছেন তার নামে বড়ি অভিযোগ, অর্থাৎ তিনি ইআরও এবং তিনি একজন বিডিও ইআরও হয়ে এবং তার ব্লকে আরো 11 জনকে সরকারি আধিকারিককে ইআরও বানিয়েছেন। ফলে এই যে এই কাজটি নির্বাচন কমিশনের, ফলে কোনো বিডিও এই ইআরও নিয়োগ করতে পারে না। ফলে এই 11 জন ইআরওকে দিয়ে যে সমস্ত শুনানি হয়েছে, ফলে সমস্ত শুনানি বাতিল করেছে নির্বাচন কমিশন। তাদের নতুন করে আবার শুনানি কেন্দ্রে আসতে হবে এমনটা অভিযোগ, এবং 48 ঘন্টার মধ্যে এই ইআরওকে কারণ দর্শাতে হবে কেন তিনি নিজের উদ্যোগে এই 11 জনকে ইআরওকে তিনি নিয়োগ করলেন। এবং এই যে পুরো ব্যাপারটি সবটাই কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত। ফলে তাকে সমস্ত নিয়মে কেন তিনি করলেন এবং 48 ঘন্টা সময় বেঁধে দিলেন, এবং এই 48 ঘন্টার মধ্যেই তাকে কারণ দর্শাতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি করেন এবং তিনি তদন্তের নির্দেশ দেন। ফলে 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
হচ্ছে এই বসিরহাট 2 নম্বরের বিডিওর নামে, এবং তাকে এই যে নতুন করে যে 11 জনকে ইয়ারও করা হয়েছে এবং তারা যে শুনানি কেন্দ্রে শুনানি করেছে যে হাজার হাজার সাধারণ ভোটারকে, সমস্ত কেন্দ্রের সমস্ত শুনানি কেন্দ্রের সমস্ত ভোটারদের কিন্তু ইতিমধ্যেই নাম বাদ দেওয়া হবে এমনটাও কিন্তু বলা হয়েছে। ফলে এই ইয়ারওকে ইতিমধ্যেই কিন্তু 48 ঘন্টার মধ্যেই সময়সীমা বেঁধে দিয়েছে। সেই সময়সীমার মধ্যেই তার বিভাগীয় তদন্ত করতে এমনটাও কিন্তু নির্দেশ আকারে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অতনু, ধন্যবাদ।